আমি অঙ্কুর যখন গমেজ আছি আপনাদের সাথে বিডি আর্কাইভ স্পোর্টস এর পক্ষ থেকে। রিসেন্টলি একটা বিষয় নিয়ে কিন্তু আলোচনা সোশ্যাল মিডিয়ায় খুবই হচ্ছে, আমি এই রিলেটেড অনেকগুলো কন্টেন্টও দেখেছি যে হামজা চৌধুরী যেহেতু ডিফেন্সিভ মিডফিল্ডার এবং জামাল ভুঁইয়াকেও অনেকেই ডিফেন্সিভ মিডফিল্ডার হিসেবে আসলে কাউন্ট করেন, তো সেক্ষেত্রে এই দুজনের আসলে পজিশন ক্ল্যাশ করার কি কোনো ধরনের সম্ভাবনা আছে কিনা। তো প্রথমে তো আমি একটা কথা বলে নেই যে প্রথমে আমরা মনে হয় যে লেট ম্যানেজমেন্ট থিঙ্ক অ্যাবাউট ইট, এখানে আসলে আমরা কেউই না। আর সেকেন্ডে যদি আমি বলি সেটা হচ্ছে এই আলোচনা হওয়াটা আসলে কোনোভাবে যৌক্তিকই না, কারণ এই বিষয়টা হচ্ছে হামজা চৌধুরী হচ্ছে ডিফেন্সিভ মিডফিল্ডার জাতগত, বা জামাল ভুঁইয়া লাস্ট মনে হয় 5-6 সিজন ধরে তিনি ডিফেন্সিভ মিডফিল্ডে খেলেনই না। লাস্ট যদি জামাল ভুঁইয়াকে ডিফেন্সিভ মিডফিল্ডার হিসেবে ট্রাই করা হয় সেটা হয়েছিল আমার মনে হয় খুব সম্ভবত 2019 সালে লাস্ট, আজকে থেকে প্রায় 6 বছর আগে। এরপর আমরা জামাল ভুঁইয়াকে সেইভাবে আসলে ডিফেন্সিভ মিডফিল্ডার রোলে দেখিই নাই। ডিফেন্সিভ মিডফিল্ডার হিসেবে রোলে এই ডিফেন্সিভ মিডফিল্ড রোলটা স্পেসিফিক ভাবে ভালো করছে আমাদের হৃদয়, এবং তার কিন্তু এই রোলে আসলে লাস্ট কয়েকটা ম্যাচও পারফরমেন্স খুবই ভালো। তো আমার মনে হয় হৃদয় এই ডিফেন্সিভ মিডফিল্ডার হিসেবে খেলবেন, এবং হামজা চৌধুরী আর হৃদয় মিলে ডাবল পিভটও তৈরি করতে পারেন, এক্ষেত্রে কোনো সমস্যা হওয়ার কারণ না। কারণ যেহেতু আমাদের কোচ হ্যাভিয়ার ক্যাবরেরা তিনি 4-4-2-তে যান, তো 4 ম্যানের মিডফিল্ড হলে 2 ম্যানের ডাবল পিভট হতেই পারে না। এটা নিয়ে আসলে আলোচনা হওয়ার মতো বা ক্ল্যাশ করবে কিনা এইসব নিয়ে আসলে চিন্তিত হওয়ার কোনো কারণই নেই। আর আরেকটা বিষয় হচ্ছে জামাল খেলেন আসলে রাইট মিডফিল্ডার হিসেবে, অনেকটা লুকা মডরিচের মতো। লুকা মডরিচ যেমন রিয়াল মাদ্রিদের রাইট মিডফিল্ড হিসেবে খেলেন, যদিও রিয়াল মাদ্রিদের ফরমেশনটা 4-3-3, বেশিরভাগ ক্ষেত্রেই তারা 4-4-2-তে যান না। বাট আমার মনে হয় যে জামাল যদি রাইট মিডফিল্ডে খেলেন, তো ও ডিফেন্সিভ মিডফিল্ডে যদি হৃদয় খেলেন, হামজাকে একটা ফ্রি রোল দেওয়া যেতে পারে, এটা কোনো সমস্যা হওয়ার কথা না। বা আমরা জামালকে নাম্বার 10-এও নিতে পারি, এটাও আসলে খুব বেশি বিষয় না। ফুটবল ইজ এ গেম অফ ফ্লেক্সিবিলিটি, আমার মনে হয় গেম অফ অ্যাডাপ্টিবিলিটি। যখন দলের যেরকম গেমের কনটেক্সট যেরকম, সেই অনুযায়ী আসলে কোচ পরিকল্পনা করবে। আমরা আর্জেন্টিনা কোচকে দেখেছিলাম বিশ্বকাপে, তিনি প্রায় 5 ম্যাচের মধ্যে মানে 6 ম্যাচে মনে হয় তিনি পজিশন শিফট করেছেন, ট্যাকটিসে বদল এনেছেন, ফরমেশন চেঞ্জ করেছেন। আলভারেজকে তিনি ইন করেছিলেন ফার্স্টের ম্যাচ খারাপ হওয়ার পরে। তো ফুটবল ইজ এ গেম অফ ফ্লেক্সিবিলিটি। নেদারল্যান্ডের গেমও আমরা দেখেছিলাম তিনি এই 5 ম্যানের মানে ডিফেন্স নিয়ে গিয়েছিলেন, লো ব্লক করেছিলেন অনেকটা। তো মানে ক্যাবের ক্যাবরেরা তো আসলে লাইসেন্সদারি কোচ, উনি ওই জায়গায় অনেক দূর পার করে আসলে এই জায়গায় এসেছেন। তো তিনি আসলে ওইভাবে প্ল্যান করবেন আমার বিশ্বাস। আর হামজা চৌধুরী যেহেতু ভার্সেটাইল, তিনি রাইট ব্যাকও খেলেছেন, আর তাকে আমরা রাইট মিডফিল্ডার হিসেবে ইউজ করতে পারি, কারণ যেহেতু ওই ওই জোনটা থেকে তিনি ভালো লেভেলের ক্রস বা বলের যোগানটা তিনি দিতে পারেন। সেক্ষেত্রে হয়তো বা বাংলাদেশের হয়তো বা অ্যাটাকিং এক্সপেক্টে বাংলাদেশ ভালো কিছু হেল্প পেতে পারে। আর আরেকটা কথা হচ্ছে, আমি আসলে কোচিং রিলেটেড বিষয়ে আমার কোনো প্রাতিষ্ঠানিক মানে সার্টিফিকেট বা একাডেমিক সার্টিফিকেট নাই। তো সেক্ষেত্রে আমি দুইজনের সাথে কথা বলি, তার নাম হচ্ছে ইমন সাদিক। তার কাছেও আমি এই বিষয়ে জানতে চেয়েছিলাম। ইমন সাদিক বাংলাদেশের এএফসি সি লাইসেন্সের কোচ হোল্ডার। তো তার কাছে আমি এই বিষয়ে মতামত জানতে চেয়েছিলাম, তিনিও আমাকে এই বিষয়ে বলেছেন। যখন প্রশ্ন ওঠে জামাল আর হামজা চৌধুরী একসাথে ন্যাশনাল টিমে খেলতে পারে কিনা, তখন আপনার পিছে একটু চিন্তা করতে হবে যে যারা এই প্রশ্নটা তুলছে তারা কোনো ন্যারেটিভ ক্রিয়েট করতে চাইতেছে কিনা। আপনি হামজা চৌধুরী অথবা জামালের বিবর্তনটা যদি দেখেন বাংলাদেশের হয়ে, তাহলে দেখবেন 2019 সালের পর থেকে জামাল কখনো ডিফেন্সিভ মিডে খেলে নাই। তার মানে কি ও খেলছে নাম্বার 8 অথবা নাম্বার 10। কাবরেরার শেষ কয়েক ম্যাচে, শেষ আমলটার দিক দিয়ে তো হচ্ছে নাম্বার 10 হিসেবেই খেলছে। এখন হামজা চৌধুরী এসে কি হামজা চৌধুরী ডিফেন্সিভ মিডে খেলাবেন? না, হামজা চৌধুরীকে আপনি একটা ফ্রি রোল দিবেন, বক্স টু বক্স মিডে দিতে চাইবেন। তার মানে কি আপনি হচ্ছে যদি বাংলাদেশ কাবরেরা তার চিরচেনা 4-4-2 ডায়মন্ড শেপে খেলে, তাহলে হচ্ছে আপনার একজন ডিফেন্সিভ মিড। এই মুহূর্তে বাংলাদেশের ডিফেন্সিভ মিডের সেরা কে? হৃদয়। তারপরে দুই ওয়াইড মিড আপনি অবশ্যই জুনিয়র সোহেল অথবা এই জামাল ভুঁইয়াকে রাখবেন, অথবা হামজাকে রাখবেন টপে হতো। আর 4 জনের ডিফেন্সিভ মিডের টপে হতো হামজাকে রাখবেন। আরেকজন, তার নাম হচ্ছে অমর্ত্যদ্বীপ ভাই। উনি লাস্ট আবাহনী পারফরমেন্স অ্যানালিস্ট হিসেবে কাজ করেছেন এমবিপি স্কুল অফ কোচেস, যেটা বার্সেলোনার আন্ডারে। সেখান থেকে তিনি পারফরমেন্স অ্যানালিসিসের কোর্স করেছেন। প্লাস ইংল্যান্ডের কিছু প্রতিষ্ঠান থেকে, যেই সব প্রতিষ্ঠানগুলো এই পারফরমেন্স অ্যানালিস্টের কোর্স অফার করে, সেখান থেকেও তিনি বেশ কয়েকটা কোর্স করেছেন, এবং বর্তমানে তিনি ইংল্যান্ডে পড়াশোনা করছেন স্পোর্টস ম্যানেজমেন্ট নিয়ে, এবং ইংল্যান্ডের একটা অ্যামেচার লিগে তিনি কাজ করছেন অ্যানালিস্ট হিসেবে। তো তার কাছে আমি স্পেসিফিকলি জানতে চেয়েছিলাম এই বিষয়টা সম্পর্কে। আপনারা তার কথাটা শুনে নিতে পারেন। সত্যি বলতে হামজা এবং জামালের পজিশন নিয়ে কোনো ক্লাশ হওয়ার কারণ আমি দেখি না, কারণ দুজনে হচ্ছে ভিন্ন ভিন্ন পজিশনের প্লেয়ার। আর রিসেন্ট টাইমে আমার মনে হয় না জামাল ন্যাশনাল টিমে এজ এ
ডিফেন্সিভ মিডফিল্ডার রোলে খেলেছে। স্পেসিফিকলি যদি বলি ফেবিও কাবরেরার আন্ডারে তার 4-4-2 ফরমেশনে মোস্ট অফ দ্য ম্যাচেই জামাল হয় ওয়াইড মিডফিল্ডার অথবা নাম্বার 10 রোলে ছিল। সো এখন হামজা আসার কারণে সেটা চেঞ্জ হবে বলে বা চেঞ্জ হওয়ার কোনো মানে নাই। ইভেন রাইট নাও আমাদের ন্যাশনাল টিমে ডিফেন্সিভ মিডফিল্ডার রোলে আছে হৃদয়। আমি মনে করি না হৃদয়ও হামজা আসার কারণে বেঞ্চড হতে পারে। এখন হামজা কোন পজিশনে খেলবে সেটা নিয়ে একটা ডিসকাশন হতে পারে। লিস্ট শেফিল্ডে রাইট নাও হামজা যে রোলে খেলছে তাতে তাকে হয়তোবা রাইট সাইডেড ওয়াইড মিডফিল্ডার রোলে দেখা যেতে পারে। সেক্ষেত্রে জামালের এজ এ নাম্বার 10 স্টার্ট করার সুযোগ আছে, অথবা এজ এ লেফট মিডফিল্ডেও সে স্টার্ট করতে পারবে। আর মোরওভার আমাদের ন্যাশনাল টিম রাইট নাও যে স্টাইলে খেলতেছে তাতে রাইট সাইডে একজন ডিপ ডিপ ক্রস ডেলিভারি করতে পারবে এরকম একটা ফুটবলার প্রয়োজন। সেই রোলেও জামাল বেশ ক্রুশাল, কিংবা জুনিয়র সোহেল রানাও সেই পজিশনে আসতে পারে। তো আপনারা তাদের দুজনের মতামতটা একটু শুনে নেবেন, আমার মনে হয় সেক্ষেত্রে আরো ক্লিয়ার হয়ে যাবে। তারা আসলে আরো সুন্দরভাবে এক্সপ্লেনেশনটা দিয়েছেন যে এই ভাবে পজিশন ক্ল্যাশ করার কোনো কারণই নেই। তারা আসলে আমার সাথে মনে হয় খানিকটা এক হয়েছেন, আমার মতামত তাদের সাথে অনেকটা মিলেছে। তো আমি এটাই মনে করি যে দুজনের পজিশন ক্ল্যাশ করার কোনো কারণ নাই, আর এটা নিয়ে চিন্তিত হওয়ার কোনো কারণ নাই। বাংলাদেশ ভালো ফুটবল খেলুক, যেহেতু অ্যাওয়ে গেম, বাংলাদেশ হয়তো বা খানিকটা ডিফেন্সিভলি শুরু করবে, যেহেতু হোম ক্রাউডের একটা ব্যাপার আছে ভারতের। বাট 1 পয়েন্ট অনেক হবে, আর যদি 3 পয়েন্ট নিয়ে আসতে পারি তো সেটাই অনেক বড় কিছু হবে। বাট একটা কথা শিওর, সেটা হচ্ছে ভারত এই ম্যাচটা ফেভারিট হিসেবে ওইভাবে শুরু করবে না। কারণ আগে দেখা যেত ভারত বাংলাদেশ খেলা হলে সবসময় ভারত ফেভারিট হিসেবে শুরু করতো, কারণ তাদের নামের ভারে হয়তো বা তাদের পারফরমেন্সের ভারে তারা এগিয়ে থাকতো। বাট হামজা চৌধুরীর ইনক্লুশনটা বা ফাহামুদুল তো লাস্টে চলে গেল, বাট এই একটা হাইপ বা হামজা চৌধুরীর মতো প্রিমিয়ার লিগে খেলা একটা এক্সপিরিয়েন্স প্লেয়ারের যে ইনক্লুশনটা, আমার মনে হয় এটা বাংলাদেশকে আসলে অনেকটা আসলে অ্যাডভান্টেজ দিবে, এবং ভারত আসলে ওইভাবে আসলে ফেভারিট হিসেবে শুরু করবে না। আগে যেভাবে আমরা মনে করতাম যে ভারত বাংলাদেশ ম্যাচ হলে ভারত আসলে ফেভারিট হিসেবে শুরু করবে। তো এতটুকুই ছিল। সবাইকে ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য।